পার্লামেন্টে আল্লামা মামুনুল হককে নিয়ে যেই ধরনের আওয়ামী লীগ কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তেমনি ভাবে বিএনপি সরকার আওয়ামী লীগের পথ ধরে একই কুরুচিপূর্ণ মন্তব্যের তারা আশ্রয় নিয়েছে। এবং সাথে সাথে তারা যে বিষয়টা জঘন্য কর্মকাণ্ড তারা করলো, তারা দেখলো বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন ইসলামের পক্ষের লোক থাকবে, বাংলাদেশে যতদিন নীতি নৈতিকতার লোক থাকবে, ততদিন তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, ভারত নীতির তারা বিরোধিতা করতে যাবে। এই জন্য তারা বাংলাদেশের বাংলা পক্ষের শক্তিতে নিবৃত্ত করার জন্য ক্যারেক্টার আশ্রয় নিয়েছে। যেই পথে তারা আশ্রয় নিয়েছে, এই পথটা ছিল শেখ হাসিনার। এই জন্য আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে এক সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করব না ইনশাআল্লাহ। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন, আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান। এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের সামনে, জনগণের সামনে যে বাজেট দিয়েছিলেন, সেই বাজেটের মধ্যে আমার খেটে খাওয়া শ্রমিকের কোনো অধিকার আমি বুঝে পাইনি। আমার তরুণ শ্রমিক যারা রয়েছে তাদের কোনো কর্মসংস্থানের আমরা কোনো সুযোগ পাইনি। আপনারা যে বাজেট দিয়েছেন, সেই বাজেটের মধ্যে আমাদের নারীদের জন্য কোনো আমরা অধিকার পাইনি। আমরা বাজেট সম্পর্কে স্পষ্ট করেছি, এটা দুর্নীতি এবং লুটপাটের একটা বৈধতা উৎপাদনকারী বাজেট, যেই বাজেটকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এবং এই বাজেট নতুন করে টাকা কামানোর ধান্দা, যেই গ্যাং ছিল সেই হাওয়া ভবনে, সেই গ্যাং তারা লন্ডনে আশ্রয় গিয়েছে। সেই গ্যাং এখন বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার সহযোগিতায় এবং আমাদের কতিপয় বিভ্রান্ত সেনাবাহিনীর যুবকদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা যদি এই পথে টিপ টিপ করে পা বাড়াতে থাকেন, তাহলে আমরাও আপনাদের কিভাবে চাবিকাঠি নাড়া দিতে হয় এটা আমরা ভালো করে আপনাদের চোখের সামনে আঙ্গুল দেখিয়ে দিয়েছি। এই যে তারেক রহমানের একটা বন্ধু আছে, মীর শাহ আলম নাকি যেন কি নাম, সে আমাদেরকে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় ছিলা তোমরা? আমি বাবু তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবু, তুমি গত 17 বছর কোথায় ছিলা? তুমি শিবগুজ মডেলকে গোপালগুল মডেলে ট্রান্সফার করেছ। এই ধরনের উশৃঙ্খল যুবক যারা হাওয়া ভবনের বর্তমান সরকারে অংশগ্রহণ করেছে, এই উশৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশ রক্ষা করতে হবে। এই উশৃঙ্খল যুবক কার গর্ভে জন্ম নিয়েছে, কোন দল করে, সেটা আমরা বাংলাদেশে দেখবো না। উশৃঙ্খল যুবকদেরকে আমরা শৃঙ্খলা আনবো, এটাই আমাদের আজাদির লড়াই। শেষ কথা, আমাদের আগামীর 3টা লড়াই। এই 3টা লড়াই হলো আমাদের সংস্কার বাস্তবায়নের লড়াই, যার জন্য এই খুলনার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। 75% বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমাদের দ্বিতীয় লড়াই বাংলাদেশে সার্বভৌমত্বের লড়াই। এই সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাবু থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। লাস্ট যেটা, আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি না হয়, তাহলে আমাদের সামনে আরো অসংখ্য যুবক, আরো অসংখ্য নারী, অসংখ্য হিন্দু, অসংখ্য আলেম ওলামা, আমাদের ভবিষ্যতে তাদের হলো পবিত্র এই রাজপথে তাদের রাজপথ রঞ্জিত হবে। আমরা আশা করব সরকার আমাদের কথাগুলো তারা কানে না দিবে। যদি তারা না নেয়, তাহলে কিভাবে কানে তাদেরকে ঢুকাতে হয় আমরা সেই উশৃঙ্খল যুবকদের শিখিয়ে দিব, যারা পার্লামেন্টে বসে বসে মিট মিট করে হাসে। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন এই খুলনায় কেডিআইতে দলীয় লোক বসানো হয়েছে।
এই খুলনাতে সিটি কর্পোরেশনে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে জেলা প্রশাসনে লোক বসানো হয়েছে দলীয় লোক, এমনকি বিসিবিতেও লোক বসানো হয়েছে। খুলনাবাসী এই সব সন্ত্রাসীদেরকে আপনারা ছাড় দিবেন না। যতই ভদ্রতার মুখোশ পরে তারা আমাদের সামনে আসে, আপনারা যদি তাদেরকে ছাড় দেন, কালকে আপনাকে তারা হত্যা করতে উদ্যত হবে, আপনার সন্তানকে তারা হত্যা করবে, আপনার মাকে তারা হত্যা করবে, আপনার বউকে তারা হত্যা করবে। এই সব সন্ত্রাসীদেরকে খুলনার অঞ্চল থেকে উচ্ছেদ করতে হবে। এবং যারা মসজিদে হত্যাকাণ্ড ঘটিয়েছে খুলনাতে, আমরা বাবু তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সেই দিল্লির দাদাবাদুর পরগেটুপুত্র সালাউদ্দিনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। প্রিয় খুলনাবাসী, আমাদের সামনে সময় নেই। রাজপথে আমরা বিরোধী দলীয় নেতা যিনি আছেন, আমাদের 11 দলীয় নেতৃবৃন্দ, আমরা মনে করি এখনো ওনারা ঠিক পথে আছেন। মিটিমিটি করে পা করে আমরা সামনে এগুচ্ছি। ওনাদের নেতৃত্বে আপনারা শক্ত অবিচল এবং আপনাদের জায়গা থেকে শক্ত অবস্থান বজায় রাখবেন। দলীয়ের মধ্যে বিভিন্ন সাঙ্গপাঙ্গ অ্যাসাসিনিস্ট ঘুরে ঘুরে তারা আমাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাবে, বলবে তুমি ইসলাম করো, তুমি কেন এখানে হলো যে ইসলামিক জোট না জামাতে ইসলামে আছো, বলবে তুমি সেকুলার দল, তুমি কেন ইসলামিক জোটে আছো। এই ধরনের বিভ্রান্তি করার অপচেষ্টা তারা চালাবে। এগুলাতে কান দিবেন না। আমাদের উপরে আছে আল্লাহ, আর জমিনে আছে আমাদের বাংলার মাটি। এই দুইটা যারা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। একটি বিখ্যাত গজল আছে, এ ওলি আল্লাহর বাংলাদেশ, এ শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই খুলনার ঐতিহাসিক 11 দলীয় সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং খুলনার আনাচে কানাচে থেকে বাংলাদেশের জানবাজ মুজাহিদ ভাইরা যারা আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন, এবং পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা যারা শুনছেন, সবাইকে জানাচ্ছি 11 দলীয় জোটের এবং এনসিপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় খুলনাবাসী, আজকে শরীরটা অসুস্থ থাকার কারণে হয়তো জোরে কথা বলতে পারবো না, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি। প্রথমত, এই স্টেজটা যেটা আছে এটা একটি জনতার সংসদ, সো কল্ড আমাদের যে পার্লামেন্ট রয়েছে, এটা কোনো পার্লামেন্টের কোনো সংসদের জায়গা নয়। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে জনগণ এবং আমাদের পিছনে এখানে 25 জন এমপি রয়েছেন। এই পার্লামেন্ট এবং জনগণের সীমানার মধ্যে আমরা অবস্থান করে আজকে পার্লামেন্ট মেম্বার এবং জনগণের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, যেই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটি লড়াকু আন্দোলন হলো, সে আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার যে সন্তান আছে সেই সন্তানের বাংলাদেশে একটি চাকরি হবে। আপনি যে আপনার মা বাপের যে সেই হারানো জমিটুকু ছিল বিক্রি করে তার হাতে তুলে দিয়েছিলেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একটি চাকরি করবে, এসে তুমি চাকরি করে আমার হাতে টাকা তুলে দিবে। আপনার সেই সন্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছিলাম। এবং আপনার বৃদ্ধ মা বাবা যিনি অসুস্থ ছিল, আপনার পকেটে টাকা ছিল না, তার চিকিৎসার জন্য যাতে সুস্থ একটি এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য তেমনিভাবে আপনার যে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকেন, আপনার কাছে অনেক টাকা নেই, যারা বড়লোক আছে তাদের কাছে অনেক টাকা আছে, একটি মাদ্রাসা স্কুল কলেজে পাঠিয়ে থাকেন, আপনার সন্তানের একটি ভালো শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে নেমেছিলাম সেই সময়কালীন আপনারা কিন্তু বিদায় আমাদেরকে জানাতে চান নাই। 26 বছর আমাদেরকে যখন আপনারা পালন করেছেন, প্রিয় সন্তানকে যখন রাজপথে হাসিনা খুনি সন্ত্রাসের গুলির মুখে ছেড়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন অনেক মা বাবা যে বাবা তুমি ঘরে ফিরবা না, শহীদ হয়ে ফিরবা, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আসবা। অনেক মা বাবা প্রিয় সন্তানকে সেই সময় রাজপথে দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু এই যে বাংলাদেশে 2024-এর পরে
2026-এর আরেকটি জুলাই মাস আসতেছে। সেই জুলাইয়ের পূর্ব মাসে জুনে আমাদের প্রশ্নটা থেকে গেল, যেই জন্য আপনার সন্তান রাজপথে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, সেই ভবিষ্যৎ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা বুঝে পেয়েছি বাংলাদেশে? যদি আমরা বুঝে না পাই, তাহলে সবিনয়ে যারা পার্লামেন্টে রয়েছেন, সরকারি দলে যারা রয়েছেন, বিরোধী দলের যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা জানতে চাই যে আগামীর জুলাইয়ে আপনারা কি সেই পার্লামেন্টে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, ট্যাক্সের টাকা মেরে খায় এবং আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন, আপনাদেরকে সব টাকা ছিন্ন করে তারা নিয়ে গিয়েছিল, তাদের বিচারের জন্য আপনারা কি কর্মসূচি মাঠে দিবেন, পার্লামেন্টে কি করবেন? এবং আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল, সেই ওয়াসিম, সেই মুগ্ধ, সেই আবু সাইদ, তাদের রক্তের দিকে তাকিয়ে সেই খুনি হাসিনার বিচারের কাঠ গড়াতে দাঁড় করাতে আপনারা কি করবেন? সেই বিষয়ে আজকে খুলনার ঐতিহাসিক মাঠ থেকে জনগণের কাছ থেকে আপনাদের কাছে আমরা প্রশ্নগুলো রেখে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বৈষম্যের বিরুদ্ধে যখন আমরা রাজপথে নেমেছিলাম, এরপরে আমাদের সামনে 3টি এজেন্ডা ছিল। একটি অন্যতম এজেন্ডার মধ্যে ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যেই দলটি গত 17 বছর লড়াই করেছিল বাংলাদেশে গণতন্ত্র কায়েমের জন্য, তারা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই গণতন্ত্রকে তারা নিজেই গলা টিপে বাংলাদেশের বুকে হত্যা করলো। এবং আমরা দেখতে পেলাম তারা সেই দিল্লির কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের জনগণের উপরে আবার নতুনভাবে যারা গত 17 বছর আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, এসালাম এবং বেক্সিমকো থেকে যেই ধরনের ব্যবসায়িক জঙ্গি গোষ্ঠী জনগণের উপর অত্যাচার করেছিল, তাদেরকে আবার এই পার্লামেন্টে তারা জায়েজ করে নিল। শুধু তাই নয়, পার্লামেন্টের প্রথম সেশনে যার নির্দেশে বাংলাদেশের অসংখ্য আপনাদের সন্তান খুন হয়েছে, সেই চুপ্পুকেও তারা পার্লামেন্ট অধিবেশনে এসে নিয়েছিল এবং সেই চুপ্পুর সামনে তারা দৌড়িয়ে পার্লামেন্ট সেশনে করেছিল। এবং পরবর্তীতে যখন তাদেরকে বলা হলো যে আমরা একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ চাই, তখন তারা ধর্মীয় কার্ড খেলা শুরু করলো। মুক্তিযুদ্ধের ভুয়া কার্ডের আশ্রয় নিয়ে দিল্লির সাথে তাল মিলিয়ে নতুনভাবে যারা বাংলাদেশের পার্লামেন্টে এবং জনগণে মাঠে প্রান্তরে রয়েছে, তাদেরকে বাংলাদেশ বিরোধী আখ্যা দিতে শুরু করলো। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। এখন ওরা আমাদেরকে বারবার বলে যে ছোট ছোট পোলাপাইন তাদেরকে নাকি ধমক দিয়ে কথা বলে, এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল।